ले जाइए रूपा, छोड़ो मुझे। मैं रज्जू हूं। সারা বাংলা তাকে এক নম্বর হিসাবে মানলেও গোটা দেশ কিন্তু তাকে চেনে না। আজীবন তাকে কুরে কুরে খেয়েছে এই মারণ যন্ত্রণা। মহানায়ক তাই নিজেই বলেছেন, অনেকে বাঙালির ক্ষমতাকে ছোট করে দেখে, কিন্তু আমি প্রমাণ করে দিতে চাই বাঙালিরাও নিখুঁত রুচিশীল হিন্দি ছবি তৈরি করতে পারে। যে ছবি বাঙালি তো বটেই, সারা ভারতের দর্শকদের মনোরঞ্জন করবার ক্ষমতা রাখে। এই জন্যই বেশ কিছু মানুষের পেটের খিদের সঙ্গে তাদের মনের খিদে মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের স্বপ্নকে সফল করিয়েছেন। পরম বিশ্বাসে সেই সমস্ত মানুষদের উপর নির্ভর করে হিন্দি ছবি তৈরির জন্য ঝাঁপিয়ে পড়লেন টলিউড থেকে বলিউডে। কিন্তু কে জানতো, পরম মমতা দিয়ে যাদের পেটের ভাত জুগিয়েছেন উত্তম কুমার, সফল করেছেন তাদের স্বপ্ন, তাদের প্রতি উজাড় করে দিয়েছেন নিজের বিশ্বাস, অথচ তারই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এই গদ্দারেরাই নিজেদের ধান্দাকে পূরণ করতে চতুরভাবে ছুরি চালিয়ে দেবেন মহানায়কের বুকে। কে জানতো, ধনে প্রাণে মনে চিরকালের মতো শেষ করে দেবে মহানায়কের স্বপ্ন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো বাকিটুকু, যা শুরু করেছিলাম আগের ভিডিওটাতেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেখে দিলাম আগের ভিডিওর লিঙ্ক, যদি শুনে না থাকো তবে অবশ্যই শুনবে। যে ঘটনা গোটা দেশে হেঁট করে দিয়েছিল বাঙালির মাথা, ছেটেসি মোলাকাতের বড় নোংরামি, বাঙালির সঙ্গে বাঙালির বেইমানি, যে ঘটনা ধনে প্রাণে শেষ করে দিয়েছিল মহানায়কের স্বপ্নকে। কিন্তু কেন, কিভাবে, কিসের জন্য তারা করলেন এই গদ্দারি, যার জন্য শুধু মহানায়ক নয়, তামাম ভারতবর্ষের কাছে চিরকালের জন্য হেঁট হয়ে গেল বাঙালির মাথা। আগের ভিডিওটাই শুরু করেছি সেই ন্যক্কারজনক ঘটনা। সেই ন্যক্কারজনক ঘটনার ভেতরে লুকিয়ে থাকা কালো সত্যিটাকে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে বাকিটা চুপচাপ শুনতে থাকো বন্ধু। আজ যে কথাগুলো বলবো তার সবটাই আগের দিনের মতোই মহানায়ক উত্তম কুমারের ভাই, পরিবারে তার সব থেকে আপনজন, প্রিয় বন্ধু, ঘরে বাইরে সববার প্রিয়, বুড়ো থেকে বুড়োদা, নির্ভেজাল চরিত্রবান আদ্যন্ত ভদ্রলোক, বিশিষ্ট অভিনেতা তরুণ কুমারের লেখা। শোনো তাহলে কি বলছেন তরুণ কুমার। তরুণ কুমার বলছেন, বম্বে গিয়ে আমার তো চোখ একেবারে কপারে ওঠার জোগাড়। মাত্র 900 ফুটের মতো ছবি তোলা হয়েছে, অথচ তার জন্য খরচ হয়ে গেছে প্রায় 3.5 লক্ষ টাকা। কতভাবে যে টাকার অপচয় হয়ে চলেছে তার কোনো ইয়ত্তা নেই। সিমলার কাছে কুয়ারি নামে একটা জায়গায় দিনের পর দিন আউটডোর শুটিং হয়েছে। বন্যার জলের মতো টাকা খরচ হয়েছে সেখানে। প্রথম দিকে দাদাকে উঠতে হয়েছিল হোটেলে, মোটা অঙ্কের বিল দিতে হয়েছে সেখানেও। আমি যখন বম্বে গিয়ে পৌঁছলাম, দাদা তখন আলো সরকারের ফ্ল্যাটে উঠেছে, কিন্তু সেখানেও কোনো রকম ব্যক্তিগত গোপনীয়তা নেই, অথচ টাকা খরচ কিন্তু হচ্ছে বেশ ভালোই। আমি গিয়ে প্রথমেই জুহুর কাছে একটা ফ্ল্যাট ভাড়া করলাম। সুধেন্দু রায় ছিলেন শিল্প নির্দেশক। সেটে ওকে আসবাবপত্র সরবরাহ করত যে রশিদ ভাই, তার কাছ থেকে খাট বিছানা ভাড়া করা হলো। এরপর দাদাকে এনে তুললাম সেখানে। দাদা এসব কাণ্ড কারখানা দেখে নিজেই স্বীকার করল, বুড়ো তুই তো প্রতি মাসে কয়েক হাজার টাকা করে বাঁচিয়ে দিচ্ছিস। এটা কিন্তু আমার আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। শুধু কি তাই, আমি বোম্বে পৌঁছে দেখি বৈজয়ন্তীমালা প্রত্যেকটা দিন ইনডোর শুটিংয়ে আসছে 10টায়, মেকআপ সেরে ফ্লোরে ঢুকছে 12টায়। পরিচালক থেকে সহপরিচালক কেউ কিন্তু টু শব্দটি করছে না তার এই অন্যায় আচরণের। স্টুডিওয় আমাদের ইউনিটের অফিসের পাশেই ছিল বি.আর. চোপড়াদের অফিস। জুহুতে দাদা আর আমি মর্নিং ওয়াক করতে গেলে প্রায়ই তাঁর সঙ্গে দেখা হতো, কথাও হতো। একদিন চোপড়াজি আমায় ডেকে বললেন, বৈজয়ন্তী এভাবে ডিসিপ্লিন ভাঙলে ছবি শেষ করবে কি করে? তোমরা না পারলে আমায় বলো, আমি ওকে ধমকে দিচ্ছি, পাছে অন্য কেউ সমালোচনা করলে নায়িকা বিগড়ে বসে। আমি তাই চোপড়াজিকে বারণ করে নিজেই একদিন বৈজয়ন্তীমালাকে ডেকে বললাম, ম্যাডাম আপনি বরং বাড়ি থেকে মেকআপ নিয়ে আসবেন, তাড়াতাড়ি আমরা শুটিং করতে পারবো। কলকাতায় আমরা যেভাবে কাজ করে থাকি সেই অভিজ্ঞতা মাথায় রেখেই কথাগুলো বলেছিলাম।
বৈজয়ন্তীমালা কিন্তু আমায় উত্তর দিল, তাতে মেকআপ ফেটে যাবে। পরক্ষণে পরিচালকের কাছে আমার নামে অভিযোগ করলেন আমি নাকি ওকে অপমান করেছি। পরিচালক আলোদা সবই জানতেন। পরিচালক হিসাবে ওর উচিত ছিল আমায় সমর্থন করার, তা না করে পরদিন উল্টে দাদার মুখ থেকেই শুনলাম আমার বিরুদ্ধে দাদার কাছে অভিযোগ করেছে পরিচালক আলোদা স্বয়ং। দিনের পর দিন একের পর এক ঘটনায় আমার কাছে একেবারে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল। বাংলা বোম্বের অনেকেই চাইছেন না প্রথম হিন্দি ছবিতে দাদা সফল হোক, তাহলে অনেকের মান ইজ্জত সব যাবে, আর এই কালপ্রিটদের ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। আর একটা উদাহরণ দিই, আমার ধারণা যে কতখানি সঠিক ছিল তার প্রমাণ অবশ্যই মিলবে। একবার দাদা কলকাতায় গেছে বাংলা ছবির শুটিং করতে। বোম্বেতে গোটা ইউনিটটা সামলাচ্ছিলাম আমি। দাদার যে শনিবার সন্ধ্যায় বোম্বেতে ফেরবার কথা, তারপর দিন আউটডোর শুটিংয়ের শিডিউল তৈরি হয়েছে। সকলকে যেতে হবে খান্ডালা। বৈজয়ন্তীমালারও ডেট নেওয়া আছে। শনিবার লাঞ্চে হঠাৎই আলো সরকার হাসতে হাসতে বলে বসলেন, আরে কাল তো শুটিং করাই যাবে না। কারণ জিজ্ঞাসা করায় উত্তর দিল, ফিল্ম স্টকই তো হাতে নেই, পারমিট তো এসেছে আজ সকালে। মেজাজটা একেবারে চড়ে গেল। বললাম, পারমিট যখন সকালে পেয়েছো তখন তো ফিল্ম তুললেই হতো। আলোদা উত্তর দিল, টাকা কোথায়? বুঝতে আর বাকি রইল না, অহেতুক যুক্তি খাড়া করবার চেষ্টা চলছে। মনে মনে হিসেব করতে গিয়ে চমকে উঠলাম, একদিন আউটডোর শুটিং বাতিলের অর্থ প্রচুর টাকার ক্ষতি। সঙ্গে সঙ্গে দৌড়লাম শক্তি সামন্তর কাছে। শক্তিদা সত্যি সত্যিই ভদ্রলোক। সন্ধ্যায় আমার মুখে সব কথা শুনে বললেন, আমার কাছে যে ফিল্ম আছে তা দিয়ে তোমাদের চলবে না, কারণ এর ইমালশনটা আলাদা। তারপর কি ভেবে মিস্টার গোয়েল বলে একজনকে ফোন করলেন, তিনিও প্রযোজক। বিপদ শুনে এক কথায় রাজি হলেন ফিল্ম দিতে। কৃতজ্ঞতায় আপ্লুত হয়েছিলাম সেদিন এই অবাঙালি ভদ্রলোকের ব্যবহারে। গোয়েল ফিল্ম হাতে তুলে দিয়ে শুধু বলেছিলেন, দেখবেন তরুণজি, সোমবার পারমিট ভাঙিয়ে ফিল্ম তুলে আমায় ফেরত দিয়ে যাবেন, নইলে কিন্তু বিপদে পড়ে যাব। দাদা রাতের প্লেনে বম্বে ফিরে সব কথা শুনল। শুনে আমার উপস্থিত বুদ্ধির প্রশংসাই করল। উল্টো দিকে অনেক রাতে পরিচালক আলোদা ফোন করে জেনে নিল ফিল্ম পেয়েছি কি না। আমার তখন মনে হলো সম্ভবত ওর আশা ছিল ফিল্মের অভাবে পরের দিন শুটিং হবে না। দাদার ক্ষতির অঙ্কটা তাতে আরও কিছুটা বাড়বে। ধারণাটা আমার আরও বদ্ধমূল হলো পরের দিন সকালে আউটডোর লোকেশনে ফিল্মের 2টো ডিব্বা হাতে ধরিয়ে দিতে আলোদা বলল, আরে 2টো ডিব্বায় একদিনের শুটিং হয়? আমি ইচ্ছে করেই কম ফিল্ম নিয়ে গিয়েছিলাম, কারণ ইতিমধ্যেই আমার ধারণা হয়ে গেছে বহু সময় ইচ্ছাকৃতভাবে ভালো শর্টকে এনজি মানে নট গুড বলা হচ্ছে, ফের একই দৃশ্য টেক করা হচ্ছে। তাতে অপচয় হচ্ছে ফিল্মের, আর ক্ষতি দাদার। একদিকে যখন এমন প্রতিকূলতা, দাদা তখন কিন্তু প্রচণ্ড সিরিয়াস। কোথাও এতটুকু ঢিলেমি নেই। ওই যে আগে বলেছি না, ছোটি সি মোলাকাতকে দাদার জীবনের একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। বম্বেকে দেখিয়ে দিতে চেয়েছিল বাঙালিরাও কম যায় না। শুটিংয়ের প্রথম দিকে কে যেন দাদাকে বলল, আপনার হিন্দি উচ্চারণ ভালো নয়, ব্যাস দাদা অমনি ওই নিয়ে পড়ে গেল। সাহিত্যিক এস.আই. হাসানকে হিন্দি শেখানোর জন্য শিক্ষক হিসাবে নিযুক্ত করল। চলল দিনের পর দিন অনুশীলন। তারপর হাসান একদিন বললেন, আপনার হিন্দি উচ্চারণে আর কোনো খুঁত নেই। তখন নিয়মিত ক্লাস করা বন্ধ হলো। যদিও পরের দিন যখন আমি বম্বে গেলাম তখনও হাসানকে দেখেছি। উনি মাঝে মধ্যেই আসতেন আমাদের ভাড়া করা জুহুর ফ্ল্যাটে। সংলাপ নিয়ে দাদার কোনো রকম খটকা থাকলে ঝালিয়ে নিত হাসানের কাছে। ছোটি সি মোলাকাতে নাচের একটা বড় ভূমিকা ছিল। বৈজয়ন্তীমালা শৈশব থেকে নাচ শিখেছে, একেবারে পেশাদারি নাচিয়ে তিনি। দাদার হঠাৎ মনে হলো বৈজয়ন্তীমালার সঙ্গে যেমন তেমন নাচলে একেবারে ভাঁড়ামি হয়ে যাবে। অবাঙালি দর্শকরা ভাববে বাঙালি নায়ক নাচতেই জানে না। যেমন ভাবা তেমনি কাজ। নৃত্য নির্দেশক P.L. রাজকে বলল, তুমি আমায় নাচ শেখাও প্রতিদিন। পরিচালক আলো সরকার কিন্তু চাইছিল নাচের সিকোয়েন্সটা অল্প দিনের মধ্যেই সেরে বসতে, কিন্তু দাদা একেবারে বেঁকে বসল।
উল্টে বলল, নাচের শুটিং 3 দিনে টেক করা যাবে না, অন্তত 6 দিন লাগবেই। তাছাড়া নাচের শুটিং এখনই টেক করা যাবে না, আমায় মাস 4 সময় দিতে হবে। আমি আগে অভ্যস্ত হই, তারপর ক্যামেরার সামনে দাঁড়াবো। অবাক বিস্ময়ে সে সময় দেখেছি দাদা সে কী অধ্যাবসায়। টানা 4 মাস তো বম্বেতে থাকতে পারে না, কলকাতায় বাংলা ছবির শুটিং হচ্ছে। দাদা কলকাতায় যাবার সময় PL রাজের একজন ছাত্রকে সঙ্গে নিয়ে নিল। কলকাতায় তাকে তুলল কেনিলওয়াত হোটেলে। টানা 3 সপ্তাহ সে সকাল থেকে সন্ধে হোটেল থেকে ময়রা স্ট্রিটে গিয়ে নাচের অনুশীলন করাতো। ময়রা স্ট্রিটের হলঘরটা ছিল পেল্লায় বড়। ঘরের সব আসবাব সরিয়ে দিয়ে নাচের জন্য হলঘরটা তখন পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছিল। এও দেখেছি নাচের অনুশীলনে পাছে ব্যাঘাত ঘটে, তাই দাদা ফোন পর্যন্ত ধরত না। দাদা নির্দেশ দিয়েছিল, দুর্ঘটনার খবর ছাড়া আর কোনো ফোন কল আমায় দেবে না। কেউ চাইলে বলে দিও আমি বাড়ি ফিরিনি। পরে ছোটি সি মোলাকাত দেখতে বসে নাচের দৃশ্য শুরু হলে বিস্ময়ে বিমুগ্ধ হই। মনে পড়ে যায় দাদার নাচের অনুশীলন একনিষ্ঠ একাগ্রতার কথা। অমন আগ্রহ আর নিষ্ঠা না থাকলে কি বড় শিল্পী হওয়া যায়? বৈজয়ন্তীমালার পাশে যে সেদিন ছবিতে দাদাকে বেমানান লাগেনি, তার জন্য কি কম মেহনত করতে হয়েছিল? পরে মনে হয়েছে গানের মতো নাচের ব্যাপারেও বোধহয় দাদার একটা আন্তরিক আগ্রহ ছিল, নইলে উদয় শঙ্করের সঙ্গে নাচের ব্যাপারে নানা আলোচনা করবেই বা কেন? সেবার নিউ এম্পায়ারে উদয় শঙ্কর নাচ পরিবেশন করবেন। দাদা আমায় বলল, চল সঙ্গে চল, অন্য ধরনের একটা অভিজ্ঞতা হবে। একের পর এক আইটেম পরিবেশন করছেন উদয় শঙ্কর। নাচ দেখব কি? আমি তো তখন আর চোখে দাদার এক্সপ্রেশন দেখছি, মনে হচ্ছে যেন দাদা নাচ দেখছে না, একেবারে গোগ্রসে গিলছে। উদয় শঙ্করের ম্যান অ্যান্ড মেশিন দেখে দাদা তো একেবারে নির্বাক। পরে অস্ফুটে শুধু বলল, এভাবে সঙ্গীতের সঙ্গে অভিব্যক্তিকে মিলিয়ে দেওয়া যায়? কিভাবে সম্ভব? নাচ শেষ, গ্রিন রুমে গেলাম দাদার সঙ্গে। দাদার সঙ্গে উদয়শঙ্কর, অমলাশঙ্কর দুজনেরই অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। দাদা বৌদি বলতো দাদা। খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল দাদা কোনটা কী উদ্দেশ্যে করেছেন উদয়শঙ্কর। তারপর কৌতূহল গোপন না করেই জিজ্ঞাসা করল, আচ্ছা অভিব্যক্তির সঙ্গে নাচের সম্পর্ক কী? উদয়শঙ্কর অনেক কথা বলেছিলেন সেদিন, সবটা যদিও ভালো করে মনে নেই, তবে ওর একটা কথা আজও ভুলিনি। দাদাকে উদয়শঙ্কর বলছিলেন, গান, নৃত্য, অভিনয় সবই পরস্পর অঙ্গাঙ্গিভাবে যুক্ত, একে অন্যের পরিপূরক। এক এক সময় তো তিনটের মধ্যে প্রভেদ করা মুশকিলই হয়ে পড়ে। মনে আছে হল থেকে বেরিয়ে দাদা বলেছিল, আবার দাদার এই প্রোগ্রাম দেখতে হবে। এতদিন না বুঝে দেখেছি, এখন তো সমুদ্রের এক আঁচলা জলের মতো জ্ঞান অর্জন করেছি, মিলিয়ে দেখতে হবে। ছোটি সি মোলাকাত নিয়ে যে কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল আমাদের দুই ভাইয়ের, বলে শেষ করা যাবে না। একদিকে যেমন অবাঙালিদের হাতের তামাক খেয়ে কিছু শুভানুধ্যায়ী বাঙালিকে দেখেছিলাম দাদার ক্ষতি করবার জন্য একেবারে উঠে পড়ে লাগতে, ঠিক তেমনি কিছু অবাঙালি আর বাঙালিকেও দেখেছিলাম উদার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রোডাকশনের দিকে। এই রকমই একটা ঘটনার উল্লেখ করি। ছবি তখন মাঝপথে, বড় সড়ো একটা লটের শুটিং করতে হবে, লাখ চারেক টাকা দরকার। ঠিক ছিল 2-1 পরিবেশকের কাছ থেকে যে টাকাটা পাওয়া যাবে তা দিয়েই সামলানো যাবে ওই খরচ। কিন্তু হঠাৎই দেখা গেল সেন্ট্রাল সার্কিটের ডিস্ট্রিবিউটার পারিবারিক কি একটা বিপর্যয়ের কারণে ওই সময় টাকা পাঠাতে পারলেন না। দাদা একেবারে গিয়ে পড়ল অথই জলে। দাদার হাত তখন একেবারেই শূন্য। দাদা হঠাৎ করে আমাকে ডেকে বলল, তুই একটা কাজ কর তো, কলকাতায় যা, প্রথমে যাবি অসিত চৌধুরীর কাছে, টাকা না পেলে ধরবি DN ভট্টাচার্যকে, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। দাদার নির্দেশ মতো কলকাতা এসে প্রথমে খোঁজ করলাম অসিতদার। শুনলাম অসিতদা বোলপুরে গেছেন, কলকাতায় ফিরতে কদিন দেরি হবে। হাতে বেশি সময় নেই, দাদা টাকার জন্য বম্বেতে অপেক্ষা করছে। অগত্যা দাদার কথা মতো দৌড়লাম দেবেন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। DN ভট্টাচার্যরা বনেদি বড়লোক। ওর বাবা সচিদানন্দ ভট্টাচার্য ছিলেন নামকরা শিল্পপতি। DN ভট্টাচার্য আবার আমার ছোট কাকার বন্ধু, যে কাকার হাত ধরে আমরা দুই ভাই অভিনয় জগতে পা রেখেছিলাম। ভট্টাচার্য মশাইকে আমাদের সেই সূত্রেই চেনা। দাদাকে আন্তরিক স্নেহ করতেন উনি।
আমার মুখে সব কথা শুনে ডিএন ভট্টাচার্য বললেন, টাকাটা কবে দরকার? আমি বললাম, দাদা টাকার জন্য বোম্বেতে হাপিত্যেশ করে বসে আছে, টাকা পেলেই বম্বের টিকিট কাটব। ধীর স্থির মানুষ ছিলেন ডিএন ভট্টাচার্য, মনটা ছিল প্রশস্ত, উদার। সঙ্গে সঙ্গে ট্রাভেলিং এজেন্সিকে ফোন করে বলে দিলেন, কাল টি চ্যাটার্জি নামে বম্বের ফ্লাইটের একটা টিকিট চাই। তারপর ভেতরের ঘর থেকে একটা ব্রিফকেস এনে বললেন, ঘরে তো বেশি টাকা নেই, 1 লাখ নগদে দিলাম, আর ড্রাফট দিচ্ছি বাকি 1 লাখ টাকার। তুমি বরং কালই বম্বে চলে যাও, এই নিয়েই আপাতত কাজ চালাও। টাকা হাতে নিয়ে আমি কেবল একটা কথাই বলেছিলাম, এতগুলো টাকা আমার হাতে দিলেন অথচ কোনো লেখালেখি রাখলেন না। ডিএন ভট্টাচার্যের উত্তরটা এখনও কানে বাজে। হাসি মুখে বললেন, আমি ব্যবসায়ী মানুষ, মানুষ চিনতে ভুল হয় না। তাছাড়া তোমরা 2 ভাই আমার অত্যন্ত স্নেহের পাত্র, তোমাদের বিপদে আমি পাশে দাঁড়াতে পেরেছি, এটাই বড় কথা। যাও, দাদাকে গিয়ে বলো সময় সুযোগ মতো টাকাটা ফেরত দিলেই চলবে। বম্বে গিয়ে দাদাকে বিস্তারিতভাবে সব শোনানোর পর দাদা আবেগ বিহ্বল হয়ে পড়েছিল আমার মতোই। ছোট্ট একটা কথাই কেবল বলছিল, জগতে এমন উপকারী সজ্জন ভালো মানুষ আছে বলেই না জগৎটা এখনও এত সুন্দর। পরে শুনেছিলাম কলকাতায় ফিরে ডিএন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে দাদা নিজের কৃতজ্ঞতা জানিয়ে এসেছিল। সম্পূর্ণ টাকা ফেরত দিতে কিছুটা দেরি হবে বলায় ডিএন ভট্টাচার্যই আগ বাড়িয়ে প্রস্তাব দিলেন, যতটা পারো নগদে দিও, বাকিটা না হয় আমার প্রযোজিত ছবিতে অভিনয় করেই শোধ দিও। রাজদ্রোহী ছবি তৈরির পরিকল্পনা নিয়েছেন তখন ডিএন ভট্টাচার্য। দাদা সানন্দেই রাজি হয়ে গেল রাজদ্রোহীর নায়ক হতে। ছোটিসি মোলাকাতের দেনার দায় যে দাদা কত সময় কত ছবিতে অভিনয় করে শোধ দিয়েছিল তারই একটা নেই। রাজদ্রোহীতে তবু নায়ক চরিত্র ছিল, অভিনয়ের সুযোগ ছিল, চিত্রনাট্যটাও দাদার পছন্দসই ছিল। সেই সময় ছোটিসি মোলাকাতের দেনার দায়ে অনেক অকিঞ্চিতকর ছবিতে, অনেক অপছন্দের ছবিতে দাদাকে অভিনয়টা করতে হয়েছিল। অথচ এর জন্য দাদাকে কখনো আক্ষেপ বা হাউতাশ করতে দেখিনি। এমনকি ছোটিসি মোলাকাতের জন্য কলকাতা বোম্বে দৌড়াদৌড়ির মাঝে যখন সত্যজিৎ রায়ের নায়ক চরিত্রে অভিনয় করত বা শুধু 1 বছর পরিচালনা করত এবং একই সঙ্গে কাল তুমি আলেয়ায় সঙ্গীত পরিচালনা করত, তখনও কোনোদিন দাদার মধ্যে আন্তরিকতার অভাব লক্ষ্য করিনি। এবারে আমি বলি, গোটা জীবনে উত্তম কুমারের মূল ত্রুটি ছিল দুটো। 1, উত্তম কুমার ছিলেন চূড়ান্ত অবাস্তববাদী, আবেগপ্রধান। আর 2, মানুষকে অন্তর থেকে বিশ্বাস করতেন বলেই যে কোনো বিষয়েই নিজের স্বার্থের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়তেন অন্যের জন্য। পেশাটা ছিল তার কাছে প্যাশন, তাই নিশ্চিত চাকরির জীবন ছেড়ে অন্তর থেকে আঁকড়ে ধরেছিলেন সিনেমাকে। আর সেই জন্যই নিজের উদয়স্ত পরিশ্রমের টাকা, যা দিয়ে সেই সময় এক কথায় 25 থেকে 30টা বাংলা ছবি তৈরি হয়ে যেত, সেই টাকাটা অবলীলায় তুলে দিয়েছিলেন তার স্বপ্নের ছবি ছোটিসি মোলাকাতের জন্য। আর এই স্বভাবের জন্যই তাকে মূল্য দিতে হয়েছে গোটা জীবন জুড়ে। একেবারে কপর্দক শূন্য হয়ে 3 শিফটে কাজ করে, এমনকি নিজের নিউ আলিপুরের বিপুল সম্পত্তি বিক্রি করে শোধ করলেন পর্বত প্রমাণ দেনা। তার সত্ত্বেও অপূর্ণ রয়ে গেল তার স্বপ্ন। প্রডিউসার হিসেবে তার প্রথম অভিযানের সঙ্গে আজীবনের স্বপ্ন শেষ হয়ে গেলেও তাঁর অভিনীত অমানুষ, আনন্দ আশ্রম, কিতাব, বন্দি, দুরিয়া, প্লট নম্বর 5, দেশপ্রেমী, এই সমস্ত হিন্দি ছবিগুলোর মতোই ছোটিসি মোলাকাতের অভিনয়ও কিন্তু প্রমাণ করে দিয়েছে তিনিই আসলে মহানায়ক উত্তম কুমার। তার থেকেও বড় কথা, এই সব গদ্দারদের কিন্তু কেউ মনে রাখেনি। অথচ শুধু টলিউড বা বলিউড নয়, ভারতবর্ষের প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি আজও উত্তম কুমারের প্রতি শ্রদ্ধায় মাথা নত করে দেয় এক বাক্যে। আর এখানেই তিনি যথার্থ অর্থেই মহানায়ক, একমেব দ্বিতীয়ম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু তোমার মতামত দিও। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।